প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের চ্যানেলটি কিন্তু তোমরা অনেকেই দেখছো, কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের যদি কোনো টপিকের ওপর ভিডিওর প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোন কলা প্রাণীদেহে সবচেয়ে বেশি পাওয়া যায়? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, যোগ কলা। যোগ কলা প্রাণীদেহে সবচেয়ে বেশি পাওয়া যায়। প্রাণীদেহে যোজক কলা সবচেয়ে বেশি পাওয়া যায়। যোজক কলার মূল উপাদান হল কোলাজেন, বা যা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে প্রায় 25% পাওয়া যায়। কোলাজেন যা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে 25% পরিমাণে থাকে। যোজক কলা বিভিন্ন ধরনের হয়, যেমন অস্থির কলা, তরুণাস্থি, চর্বি, রক্ত, লিম্ফ ইত্যাদি। এই কলাগুলি শরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুগুলিকে একত্রিত করে সমর্থন করে এবং রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, মিকির কোন রাজ্যের উপজাতি? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আসাম। মিকির আসাম রাজ্যের উপজাতি। এ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মিকি একটি উপজাতি যা মূলত উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে বসবাস করে। আসামের কিছু অংশ তারা বসবাস করে, যেমন মিকির পাহাড় এবং উত্তর কাছাড়ের কিছু অংশে। এছাড়াও মিকির পাহাড়ের একটি অংশ পূর্ব ইউনাইটেড মিকির হিলস নামে পরিচিত ছিল, যা বর্তমানে আসামের একটি জেলা। পরবর্তী প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, এটা অনেকেই তোমরা জানো, অপশান সি, সোনা। সবচেয়ে নমনীয় ধাতু সোনা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সবচেয়ে নমনীয় ধাতু হলো সোনা। সোনাকে সহজেই পাতলা তার বা ফয়েল পরিণত করা যায়, যা অন্যান্য ধাতুর তুলনায় বেশি নমনীয়। সোনার নমনীয়তা এর কারণে এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন ইলেকট্রনিক্স, জুয়েলারি এবং শিল্পকলা। পরবর্তী প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন, অতিরিক্ত লবণাক্ত জমিতে বেড়ে ওঠার উপযোগী বলা হয়? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হ্যালোফাইট। অতিরিক্ত লবণাক্ত জমিতে বেড়ে ওঠার উপযোগীকে বলা হয় হ্যালোফাইট। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা, এর সম্বন্ধে তোমরা গুরুত্বপূর্ণ তথ্যটা দেখে নাও। অতিরিক্ত লবণাক্ত জমিতে কিছু বিশেষ উদ্ভিদ জন্মায়। এই উদ্ভিদগুলি সাধারণত লবণ সহনশীল বা লবণাক্ত মাটি সহন করতে পারে। পরবর্তী প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন, হোভারক্রাফট এর আবিষ্কর্তা কে? এখানে 4টে অপশান রয়েছে তোমাদের সামনে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, স্যার ক্রিস্টোফার ককারেল। হোভারক্রাফট এর আবিষ্কর্তা হলেন স্যার ক্রিস্টোফার ককারেল। পরবর্তী প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রেংমা। নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম রেংমা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। নাগাল্যান্ডের কিছু বিখ্যাত নৃত্যশৈলী হলো চ্যাংলো, রেংমা, চাঙ্গাই নৃত্য, মোদসে, আগুরসিকুল্লা, প্রজাপতি নৃত্য, আলুয়াত্তু, সাদাল কেকাই, কুকি নৃত্য, নেশালাপত্তু, খাম্বালিম, ময়ূর নৃত্য, মোনায়াসো, সিচা, কুকুইকুচো, সাকাই এবং ডি ওয়ারেন্স। এগুলো কিন্তু আসামের সব নৃত্যশৈলী,
এগুলো কিন্তু সব আসামি নৃত্যশৈলী, এখানে ভালো মতন দেখে নেবে নামগুলো। এই নৃত্যশৈলীগুলি নাগাল্যান্ডের বিভিন্ন উপজাতি সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রকাশ করে। উদাহরণস্বরূপ চাংলো নৃত্য মূলত চাং উপজাতি দ্বারা পরিবেশন করা হয়, যা বিজয়ের আনন্দ প্রকাশে ব্যবহৃত করা হয়, কিন্তু কুকি নৃত্য কুকি উপজাতিতে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য যা বিভিন্ন আনুষ্ঠানিক পরিবেশন করা হয়। নাগাল্যান্ডের এই নৃত্য শৈলীগুলি তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং ঐতিহ্যের জন্য পরিচিত। যেমন উইকিপিডিয়াতে উল্লেখিত করা হয়েছে যে হর্নবিল উৎসব বিভিন্ন জাতিগত নৃত্য এবং পরিবেশনে থাকে, যা নাগাল্যান্ডের সাংস্কৃতিক বৈচিত্র্য প্রকাশ করে। এটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে, নাগাল্যান্ডের উৎসব হর্নবিল। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 2000 সালে। সর্বশিক্ষা অভিযান শুরু হয় 2000 সালে। সর্বশিক্ষা অভিযান 2001 থেকে 2002 সালে সরকারি কর্তৃক চালু হয়েছিল। এটি একটি উচ্চাভিলাষী প্রোগ্রাম যা প্রাথমিক শিক্ষা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের সবার জন্য নিশ্চিত করতে এবং শিক্ষার মান উন্নত করতে বিশেষভাবে কাজ করে। এই অভিযানটি মূলত লক্ষ্য ছিল 2003 সালের মধ্যে শিক্ষা নিশ্চয়তা কেন্দ্র বিকল্প স্কুলে সব শিশুদের বিদ্যালয়ে হাজির করা, 2007 সালের মধ্যে সব শিশুদের দ্বারা 5 বছরের প্রাথমিক স্কুল জীবন সম্পন্ন করা, 2010 সালের মধ্যে সব শিশুদের 8 বছরের স্কুল জীবন সম্পন্ন করা, জীবনের জন্য শিক্ষার উপর জোর দিয়ে সন্তোষজনক গুণমান প্রাথমিক শিক্ষা অর্জন করা। পরবর্তী প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ জলের মোলারিটি কত? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 55.6। বিশুদ্ধ জলের মোলারিটি 55.6। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বিশুদ্ধ জলের মোলারিটি হলো 55.56 মোল প্রতি লিটার। কিন্তু এই কারণে যে 1 লিটার বিশুদ্ধ জলে ভর প্রায় 1000 গ্রাম এবং এর আণবিক ভর 18 গ্রাম পার মোল। সুতরাং 1 লিটার জলে 1000 গ্রাম বাই 18 গ্রাম পার মোল সমান 55.56 মোল জল থাকে। মোলারিটি হলো দ্রব্যের মোলের সংখ্যা প্রতি দ্রবণের আয়তন। এটা কিন্তু প্রতি দ্রবণের আয়তন লিটারে প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উত্তরপ্রদেশ। ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উত্তরপ্রদেশে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশের সোনেভদ্র জেলায় অবস্থিত। এটি রবার্টসগঞ্জ থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বারাণসী থেকে প্রায় 125 কিলোমিটার দূরে, যা বিভিন্ন প্রধান শহর থেকে বিমান, রেল এবং সড়ক পথে সংযুক্ত বলে উত্তরপ্রদেশ রাজ্যের বিদ্যুৎ উৎপাদন নিগমের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সমবৃত্তীয় গতিতে ত্বরণের অভিমুখ হয়। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বেগের লম্ব অভিমুখে। সমবৃত্তীয় গতিতে ত্বরণের অভিমুখ হয় বেগের লম্ব অভিমুখে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সমবৃত্তীয় গতিতে ত্বরণের অভিমুখ সবসময় বৃত্তের কেন্দ্রের দিকে হয়। তাহলে ত্বরণের অভিমুখ কিন্তু বৃত্তের কেন্দ্রের দিকে থাকে। এই ত্বরণকে কেন্দ্রমুখী ত্বরণ বলা হয়। তাহলে সমবৃত্তীয় ত্বরণে অভিমুখ সবসময় বৃত্তের কেন্দ্রের দিকে থাকে, এই ত্বরণকে কেন্দ্রমুখী ত্বরণও বলা হয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। এবং তোমরা পারলে প্রশ্ন উত্তরগুলো কিন্তু লিখে নিও। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তর ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন টপিকের উপর ভিডিওর প্রয়োজন আছে।
এবং তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের আরও বেশি করে আগ্রহ দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও।